সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের দশম শ্রেণীর যারা ব্যবসায় শিক্ষা আছো তাদের জন্য এই অনলাইন ক্লাসটা। আজকে আমি তোমাদের ওই ব্যবসায় শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান বিষয় থেকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান দেখাবো। আমাদের গুরুত্বপূর্ণ যে অধ্যায়, এটা হচ্ছে দশম অধ্যায় অর্থাৎ হচ্ছে আর্থিক বিবরণী। ওখান থেকে তোমাদের একটা বোর্ড কোয়েশনের আজকে আমি সমাধান দেখাবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা এবং তোমাদের যে প্রশ্নটা এটা আমি আজকে করাবো, এই প্রশ্নটা তোমরা যে কোনো সহায়ক বইতেও পাবা বা তোমাদের যারা সিনিয়র আছে, ভাই বোন আছে, তাদের কাছ থেকে আমরা প্রশ্নটা সংগ্রহ করে নেব। ঠিক আছে, দেখো আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2020 সালের যে কোয়েশনটা আসছিল, ওই প্রশ্নের বা সৃজনশীল প্রশ্নের সমাধানটা তোমাদের আজকে আমি দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020। এটা প্রশ্নটা আমি করতেছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো। এটা হচ্ছে নয়ন ট্রেডার্সের 2019 সালের হিসাবের বই হতে নিচে তথ্যগুলো পাওয়া গেল, যেমন মূলধন, কেমন, তারপরে মনে করো সুনাম হচ্ছে 3 বছরের জন্য। 3 বছরের জন্য হতে হলে এটা হচ্ছে কি লুপ্ত সমন্বয়, আমরা হিসাব করে সবসময় কত 1 বছরের জন্য। তাহলে এখানে 2 বছরের যেটা কি আছে, এটা অতিরিক্ত আছে বা বাড়তি আছে, এটাকে বলা হবে কি অবলোপন। এই অবলোপনটা মাইনাস করে দিতে হবে আমরা যখন কি করব, আর্থিক অবস্থার বিবরণে প্রস্তুত করব। ঠিক আছে, পাওনাদার, এটা তো দায়, তোমরা সবাই জানো, চলতি দায়। অফিস সরঞ্জাম হচ্ছে চলতি চলতি না, স্থায়ী সম্পদ, এটা সম্পদে দেখাতে হবে। দেনাদার হচ্ছে কি হবে, চলতি সম্পদ। সাধারণ সঞ্চিতি, এটা মালিকানা সত্ত্বে যাবে। তারপরে বিক্রয়, এটা নির্বিক্রয়ে চলে যাবে। তারপরে অগ্রিম বেতন, খরচের অগ্রিম, বেতনটা হচ্ছে খরচ, এর অগ্রিম যদি হয় তাহলে খরচের অগ্রিম চলতি সম্পদ হবে। আয়কর, আয়কর মানে হচ্ছে যে এটা উত্তোলন বোঝায়, এটা মূলধন থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে, নিট মুনাফা সরাসরি দেয়া আছে। অতিরিক্ত মূলধন সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। ঠিক আছে, আমাদের এরপরে সমন্বয়গুলো কি আছে দেখো। সমন্বয় আছে ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি, এটা বিক্রয়ের সাথে যোগ করতে হবে, সেই সাথে দেনাদারের সাথে বা চলতি সম্পদের সাথে যোগ করতে হবে। ঠিক আছে, অফিস সরঞ্জামের উপর 10% অবশ্যই ধরতে হবে। তাহলে অবশ্যই মানে কি, ব্যবহার বা অন্য কোনো কারণে যদি সম্পদের মূল্য কমে যায় তাকে অবশ্যই বলা হয়। তার মানে কি, অফিস সরঞ্জাম থেকে আমরা যখন কি করব, মনে করো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তাহলে ওই চলতি স্থায়ী সম্পদের এই অফিস সরঞ্জামের উপর 10% নিয়ে এটা মাইনাস করে দেব। ঠিক আছে, তাহলে প্রথমে ক নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে নিট অফিস সরঞ্জামের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তারপরে খ নম্বর প্রশ্নে বলা আসছে নয়ন ট্রেডার্সের 2019 সালে চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের পরিমাণ, এখানে দুইটা নির্ণয় করতে হবে, একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে কি স্থায়ী সম্পদ। গ নাম্বার, নয়ন ট্রেডার্সের বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করা। একটা সূত্র আছে আমাদের বইতে, এই সূত্রের সাহায্যে করতে হবে। অর্থাৎ বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। এখন বিনিয়োজিত মূলধনের একটা সূত্র আছে, এটা হচ্ছে কি মোট সম্পদ থেকে আমরা যদি চলতি দায়টা মাইনাস করে দিই তাহলে বিনিয়োজিত মূলধন পাবো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি প্রাথমিক আলোচনা করে নিলাম। এখন আমরা প্রথমে ক নং প্রশ্নে যেটা চাওয়া হয়েছে, এটা হচ্ছে নেট অফিস সরঞ্জামের পরিমাণটা নির্ণয় করার জন্য বলা আছে। ঠিক আছে, আমাদের দেখো আমরা আজকে করতেছি কত, ঢাকা বোর্ড, এটা হচ্ছে 2020 সাল। ঠিক আছে, তাহলে ক নং প্রশ্নের উত্তরটা হবে কি, আমাদের বলা আছে নেট অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করার জন্য। ঠিক আছে, তাহলে স্থায়ী সম্পদের মূল্য নির্ণয়, তাহলে আমরা একটা ছক ব্যবহার করতে পারি। ছক ব্যবহার না করলেও তেমন অসুবিধা হবে না, এটা যেহেতু আমাদের একটা ছোট একটা প্রশ্ন এটা। তাহলে এখানে কি লিখবো আমরা, বিবরণ, টাকা টাকা বা বিস্তারিত টাকা দেখতে পাই। যেহেতু অফিস সরঞ্জাম, দেখো আমাদের অফিস সরঞ্জাম
অফিস সরঞ্জাম রেয়া মিলে কত আছে আমাদেরকে তা আগে লিখতে হবে। দেখো অফিস সরঞ্জাম রেয়া মিলে কত আছে আমাদের 1 2 3 4 10,000 টাকা। তাহলে এখানে লিখবো কত 10,000। এখানে বলা আছে দেখো অফিস সরঞ্জামের উপর 10% অবশ্যই ধরতে হবে বিয়োগ, তাহলে এটা কি লিখবো আমরা পঞ্জীভূত অবশ্যই কত আসবে এই 10,000। 10,000-এর 10% ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, তাহলে বেরিয়ে আসবে কত 1,000 টাকা। এই 1,000 টাকা মাইনাস করে দিই, তাহলে কত আসবে 10,000 থেকে 1,000 গেলে এই 9,000 টাকা। এখানে অফিস সরঞ্জাম সম্পর্কে আমাদের আর কোনো কিছু কি নেই, সংশ্লিষ্ট কোনো হিসাব নেই, সুতরাং আমাদের উত্তর হবে কত 9,000। তাহলে রেয়া মিলে আছে অফিস সরঞ্জাম কত 10,000, আর পঞ্জীভূত অবস্থায় এটা সমন্বয়ে দেয়া আছে যে 10% হারে অবশ্যই ধার্য করতে হবে। তাহলে 10% নিলাম, 10,000 টাকা 10% 1,000, 10,000 থেকে 1,000 দিলে তাহলে কত থাকবে, এই বছরের খরচটা বাদ দিলে অফিস সরঞ্জামের মূল্য থাকবে 9,000 টাকা। তাহলে এটাই হবে ক নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা খ নং প্রশ্নে আসবো। খ নং প্রশ্নে বলা আছে যে নয়ন ট্রেডার্সের 2019 সালে চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করার জন্য বলছে। তাহলে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ আমরা নির্ণয় করব। মুছে দিচ্ছি, দেখো আমরা এটার সঙ্গে ব্যবহার করতে পারি। এখন আসবে আমাদের আমরা কি লিখবো, নয়ন ট্রেডার্সের চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের পরিমাণ করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমি একটা ছক ব্যবহার করতেছি, দেখো তাহলে আমরা এখানে লিখব বিবরণ টাকা টাকা এবং টাকা। তাহলে প্রথমে চলতি সম্পদগুলো আমরা বের করে নিই। চলতি সম্পদে কি কি আছে আমাদের, রেয়া মিল এবং সমন্বয় দুইটা মিলিয়ে করতে হবে। প্রথমে রেয়া মিলটা ভালো করে পড়ো। দেখো চলতি সম্পদ কি আছে, এই যে দেনাদার হচ্ছে চলতি সম্পদ। ঠিক আছে, তাহলে আমরা লিখবো দেনাদার কত আছে, দেখো চলতি সম্পদের মধ্যে দেনাদার 45,000 প্রথমে লিখবো। এই কারণে কেন লিখবো, এই যে সমন্বয়ে আমাদের বলে দেয়া আছে, দেখো ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা হিসেবভুক্ত হয়নি, তাহলে দেনাদার বেড়ে যাবে। তাহলে যোগ আমরা কি লিখবো, অলিখিত বিক্রয়। তাহলে অলিখিত বিক্রয় কত আছে আমাদের এখানে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা লিখে নিলাম। 40,000 45 আর 5 কত আসবে, এখানে আসবে 50,000। ঠিক আছে, আমরা চলতি সম্পদ কি আছে, দেখো সাধারণ সঞ্চিতি বিক্রয় অগ্রিম বেতন। তাহলে খরচের অগ্রিম হচ্ছে চলতি সম্পদ, অগ্রিম বেতন হচ্ছে খরচ, তার অগ্রিম যদি থাকে তাহলে তো চলতি সম্পদ হবে। তাহলে আমাদের কত আছে, 5,000 টাকা আছে। তাহলে আমরা 5,000 টাকা লিখে নিলাম। তারপরে কি আছে, দেখো আয় করা আসবে না, নিট মুনাফা, সমাপনী মজুত পণ্য একটা আছে আমাদের, কেমন সমাপনী মজুত পণ্যটা, সমাপনী মজুত পণ্য এটা হচ্ছে চলতি সম্পদ। কত আছে দেখো 20,000। তাহলে এই 20,000 টাকা লিখে নিলাম। আর আমাদের কোনো কিছু চলতি সম্পদ আছে কিনা আমাদেরকে দেখতে হবে, আর কোনো চলতি সম্পদ নেই, সুতরাং আমরা যোগ করি। তাহলে কত 0,0,0,5 75,000।
তাহলে এটা হচ্ছে কি আমাদের মোট চলতি সম্পদ। তাহলে এখানে কি লিখবো আমরা, মোট চলতি সম্পদ। ঠিক আছে, তারপরে বলছে স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ কি কি আছে আমাদের দেখো। স্থায়ী সম্পদ আছে এখানে অফিস সরঞ্জাম একটা আছে, তারপরে আর আমাদের কি আছে দেখো, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম বাদে তো আর কিছু দেখতেছি না আপাতত। আরো কি আছে, ও আচ্ছা এখানে একটা আছে সুনাম। এই যে সুনাম, সুনাম 3 বছরের জন্য বলছে। তাহলে সুনামটা লিখি আমরা, সুনাম, সুনাম কত আছে দেখো 24,000। সুনাম কত, এই 24,000। তারপরে বাদ অবলোপন, অবলোপন কত, এই 24,000 গুণ, তাহলে এটা বলছে 3 বছরের জন্য। তাহলে আমাদের 1 বছরে মাইনাস করতে হবে 3 ভাগের কত 1, তাহলে 3 আটা কত হবে 24, তাহলে 8,000 টাকা। 8,000 গেলে কত হবে, তাহলে 14 থেকে 6 গেলে 0 0 0, 14 থেকে 6 গেলে 14 থেকে 8 গেলে 6, 16,000। তাহলে এখানে থাকবে কত, 16,000 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, আমরা পাইছি নিট অফিস সরঞ্জাম একটা বের করছি ক নাম্বারে, নিট অফিস সরঞ্জাম। এটা করতে পাইছি কত, 10,000 থেকে 1,000 গেলে কত, 9,000। এই 9,000 টাকা। তাহলে যোগ করি 9 15, তাহলে কত হবে এখানে, এই 25,000 টাকা। এটা হবে নিট স্থায়ী সম্পদ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথমে কি রাখতে হবে, এখানে চলতি সম্পদগুলো কোনগুলো, কেমন চলতি সম্পদ মানে কি, যে সমস্ত সম্পদগুলো দ্রুত নগদ হতে পরিণত করা যায়। যেমন আমাদের রেয়ামিলে আছে দেনাদার 45,000, এটা হচ্ছে এই যে ঘরে বিক্রয় তো টাকা হিসাবভুক্ত হয়নি, তাহলে এটা সমন্বয়ে আছে, যোগ করে নিলাম। তাহলে দেনাদার বেড়ে যাবে, সেই কারণে 45,000 প্লাস 5,000 50,000। অগ্রিম বেতনও চলতি সম্পদ, এটা রেয়ামিলে আছে। সমাপনী মজুত পণ্য, এটাও রেয়ামিলে আছে। তাহলে এরপরে আমাদের আর কোনো কি নেই, আর কোনো দফা বা হিসাব সমূহ নেই, যার কারণে আমরা এগুলো সবগুলো যোগ করলাম, 75,000 টাকা আছে। ঠিক আছে, এখন আছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আমাদের রেয়ামিলে শুধু 2টা আছে, একটা হচ্ছে সুনাম আর একটা হচ্ছে নিট অফিস সরঞ্জাম। অর্থাৎ অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম তার নেট কেন লিখছি, কারণ এটা ক নম্বর প্রশ্নে আমরা পূর্বে হিসাব করে নিছি, সেই কারণে সরাসরি আমরা ক নম্বর থেকে 9,000 টাকা বসিয়ে নিছি। কিন্তু দেখো রেয়ামিলে আছে সুনাম, সুনামটা হচ্ছে 3 বছরের জন্য, আমরা হিসাব করতেছি শুধু 1 বছরের জন্য। ঠিক আছে, তার মানে কি এই বছরে যে খরচটা হবে ওইটা মাইনাস করতে হবে। তাহলে 3 বছর থেকে 1 বছর, সেই কারণে সুনাম আছে রেয়ামিলে 24,000, কিন্তু অবলোকন মানে এই বছর কি খরচ হয়ে গেছে বা বুক হয়ে গেছে কত, 1 বছরের জন্য। 3 দিয়ে ভাগ দিলে 1 বছরের জন্য বের হবে। তাহলে 3 দিয়ে ভাগ দিলাম, দেখবা যে 3,024, তাহলে 8,000 টাকা এই বছর এই যে সুনামের মূল্য কমে যাবে। তাহলে 24,000 থেকে 8,000 গেলে 16,000। নিট অফিস সরঞ্জাম ক থেকে পাইছি 9,000, 16 আর 9 25,000। তাহলে এটা হবে মোট নিট স্থায়ী সম্পত্তির পরিমাণ। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমাদের এখানে দেখতে হবে, এরপরে আশা করি এটা হয়ে গেছে। এখানে আমাদের চলতি সম্পদ হচ্ছে কত, 75, আর স্থায়ী সম্পদ হচ্ছে 25,000 টাকা। কেন, এটা পরবর্তী প্রশ্নের মধ্যে লাগবে। ঠিক আছে, এখন আমরা গ নম্বর প্রশ্নে যাই। এটা মুছে দিচ্ছি। তোমরা অবশ্যই আমাদের প্রশ্নটা ভালো করে করতে হবে, প্রশ্নের মধ্যে যা আসে ওগুলো নিয়ে আমাদেরকে এগুলো করতে হবে। ঠিক আছে, এখন আমাদের যে বিষয়টা দেখতে হবে, গ নম্বর প্রশ্নে কি বলা আছে, গ নম্বর প্রশ্নটা এখন আমরা সমাধান করব। ঠিক আছে, গ নম্বর প্রশ্নে বলা আছে যে নয়ন ট্রেডার্সের বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয়। আমরা এখন ক নাম্বার, বিনিয়োজিত
উপর মুনাফার হার, মুনাফার হার সমান, তাহলে এখানে নেট কি থাকবে, মুনাফা বিনিয়োজিত মূলধন গুণ কত আসবে, 1000 আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কোন কোন তথ্যগুলো লাগবে। এখানে নেট মুনাফা, নেট মুনাফা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। দেখো নেট মুনাফার পরিমাণ কত আছে আমাদের, নেট মুনাফা আছে 30,000। তাহলে আমরা নেট মুনাফা লিখে নিলাম যে 30,000 টাকা। বিনিয়োজিত মূলধন, তাহলে বিনিয়োজিত মূলধন সমান, তাহলে আমরা কি লিখবো, মোট সম্পদ বিয়োগ চলতি দায়। তাহলে মোট সম্পদ কি কি আছে দেখো, মোট সম্পদ আমাদের বইতে দেখো আমাদের সম্পদ হচ্ছে এখানে 4টা আছে। একটা হচ্ছে কি চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর একটা হচ্ছে অলিক সম্পদ। এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে কিনা দেখতে হবে। প্রশ্নের মধ্যে আমাদের এগুলো হচ্ছে 10% প্রদত্ত ঋণ বা এত % বিনিয়োগ, হ্যাঁ এগুলো যদি থাকে, কিন্তু নেই। আর এখানে আরেকটা আছে অলিক সম্পদ। অলিক সম্পদ হচ্ছে কি প্রাথমিক বিনিয়োগ প্লাস হচ্ছে কি আমাদের বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে এখানে ওই দফাটাও নেই। সুতরাং আমাদের মোট সম্পদ হচ্ছে চলতি সম্পদ যোগ স্থায়ী সম্পদ। তাহলে চলতি সম্পদ যোগ কত হবে, স্থায়ী সম্পদ। আমরা চলতি সম্পদ পাইছিলাম কত, 75,000 টাকা, আর স্থায়ী সম্পদ পাইছিলাম কত, 25,000 টাকা। তাহলে যোগ করলে কত আসবে, এখানে 1 লক্ষ টাকা। ঠিক আছে, আর এখানে আমাদের একটা আসতে হবে চলতি দায়। চলতি দায় কি আছে আমাদের বইতে দেখতে হবে। ঠিক আছে, চলতি দায়ের পরিমাণ আমাদের কত হবে তা আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে। কি আছে দেখো, চলতি দায় পাওনাদার একটা আছে, অফিস সরঞ্জাম দেনাদার, সাধারণ সঞ্চিতি বিনিয়োগ, যেটা আমরা আগে পড়ছিলাম। শুধুমাত্র একটা আছে পাওনাদার। পাওনাদারের পরিমাণটা কত আমরা একটু দেখে নিই, 15,000 টাকা। তাহলে চলতি দায় হচ্ছে শুধু পাওনাদার, যার মানে চলতি দায় হচ্ছে কত, 15,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো সুতরাং আমরা লিখে নিতে পারি বিনিয়োজিত মূলধন সমান, বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পদ কত পাইছি আমরা, 1 লক্ষ টাকা, বিয়োগ চলতি দায় কত পাইছি আমরা, 15,000 টাকা। মাইনাস করে দিই 0 0 0 5, 9 থেকে 1 গেলে 8, 85,000 টাকা। তাহলে আমরা নিট মুনাফা পেয়ে গেছি। এই যে নিট মুনাফা সূত্রের বিনিয়োজিত মূলধন। সুতরাং আমরা লিখতে পারি বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার সমান, নিট মুনাফা আমরা কত পাইছি, 30,000। আর এখানে বিনিয়োজিত মূলধন পাইছি কত, 85,000 গুণ 100। তাহলে আমরা ভাগ করি, হিসাবটা করে নিই। প্রথমে আমরা 30,000-কে 30,000 ভাগ 85,000 গুণ 100, 35.29। তাহলে এখানে কত পেলাম আমরা, 35.29%। 29 নাকি 200, 29। ঠিক আছে, 35.29। তাহলে দেখো গণন প্রশ্নে চাওয়া হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। এটা সূত্রটা হচ্ছে নেট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। দেখো এখানে আমাদের
প্রশ্নের মধ্যে আছে নিট মুনাফা 30,000 টাকা, আমরা সরাসরি পেয়ে গেছি, কিন্তু বিনিয়োজিত মূলধন তো সরাসরি দেয়া নেই। কিন্তু বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ থেকে চলতি দায়গুলো মাইনাস করতে হবে। আমরা প্রশ্নের মধ্যে দেখলাম যে মোট সম্পদের মধ্যে আছে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ, আর কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্লাস হচ্ছে অলিক সম্পদ নেই। সেই কারণে চলতি সম্পদ পাইছি গ থেকে 75, স্থায়ী সম্পদ বের করছি 25, দুইটা যোগ করলে কত হয় 1 লক্ষ টাকা। আর চলতি দায়ের মধ্যে শুধুমাত্র আছে পাওনাদার, এবং পাওনাদারের টাকার পরিমাণটা হচ্ছে কত 15,000 টাকা। তাহলে বিনিয়োজিত মূলধন সমান, তাহলে কি লিখবো, এই মোট সম্পদ 1 লক্ষ বিয়োগ চলতি দায় হচ্ছে 15, তাহলে 85,000। সুতরাং বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার সমান, এই যে নিট মুনাফা 30,000, বিনিয়োজিত মূলধন 85,000 গুণ 100, হিসাব করলে হয় 35.29। তাহলে এইটা হচ্ছে আমাদের আজকের সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ ঢাকা বোর্ড 2020 সালের যে বোর্ড কোয়েশ্চেন আসছিল, ওই সৃজনশীল প্রশ্নের সমাধানটা আজকে আমরা করলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। বাসায় বসে এগুলা বারবার চর্চা করতে হবে, কারণ এগুলো চর্চার কোনো বিকল্প নেই। যেহেতু গাণিতিক বিষয়, তোমাদেরকে অবশ্যই বারবার এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? কারণ আমাদের রেয়ামিলটাও ভালো করতে হবে, সমন্বয়গুলো ভালো করে পড়ে তারপরে আমাদের উত্তরের মধ্যে আসতে হবে কোন কোন দফাগুলো আছে, কোন কোন দফাগুলো নিয়ে আমাদের কি কি করতে হবে, ঠিক আছে? আমি সে কারণে প্রথমে তোমাদের প্রশ্নটা পড়ার সময় বলছি এটা এই জায়গায় যাবে, ওটা ওই জায়গায় যাবে, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে সবগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে তোমরা অবশ্যই কোনটা কোন জায়গায় চিহ্নিত করে চলে যাবে, ওইটা যদি শনাক্ত করতে পারো, নিশ্চয়ই তোমরা সবগুলো ভালোভাবে বুঝতে পারবা, এবং বাকিগুলো সূত্র যেগুলো আছে তোমরা এগুলো মুখস্থ করে নিবে, ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন কোনো একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ এবং সুন্দর থাকবা, এবং বাড়িতে বসে পড়ার চর্চা করবা। ধন্যবাদ সবাই।